শালি করলিটা কি? আমার চোখ নাপাক করে দিলি। তোকে তো এখন কেটে লবণ মরিচ লাগিয়ে দিতে ইচ্ছে করছে। আশ্চর্যজনকভাবে রিচার্ডের শরীর কাঁপছে, ছটফট করতে থাকে, যেন মস্ত বড় পাপ করে ফেলেছে। লারাকে ছেড়ে দিয়ে রুমের ভেতর অস্থিরভাবে পায়চারি করতে থাকে রিচার্ড। অন্যদিকে শক্ত মনের লারাও আজ ঠুকরে কেঁদে উঠল। চোখের জল আজ চেপে রাখতে পারল না। রিচার্ড আচমকা থামল, পায়চারি বন্ধ করে লারার দিকে চাইল। তার দৃষ্টি শূন্যতার গভীরে প্রবেশ করল। কর্কশ কণ্ঠে দাঁতে দাঁত চেপে চিবিয়ে বলল, কুত্তার বাচ্চা, আর একবার আমার কাছে আসার চেষ্টা করলেই একদম অ্যাসিড ঢেলে দিব। সব কারেন্ট চলে যাবে, বুঝলি? লারার হৃদয় কাঁপিয়ে দিল সেই ভারী স্বর। বারবার প্রতিধ্বনিত হতে লাগলো সেই কথার হিংস্র প্রতিশব্দ। আর থাকলো না রিচার্ড। হনহনীয় দরজার কাছে গেল। বন্ধ দরজা ওর শক্তির কাছে টিকল না। রিচার্ডের পায়ের 3টে ধাক্কায় যথেষ্ট ছিল ভাঙার জন্য। এলিজাবেথ একটা চেয়ারে বিষণ্ণ মনে বসে আছে, পা ফুলে গিয়েছে, তাই হিল খুলে রেখেছে আপাতত। তবে পা ব্যথার থেকেও বেশি যন্ত্রণা হচ্ছে ওর মনে এক অজানা কারণে। বারবার চোখের সামনে ঝলক দিয়ে উঠছে সেই বিরক্তিকর মুহূর্তটা। লারা যখন বিয়ের কথা বলল রিচার্ডের দিকে তাকিয়ে, তাহলে কি লারা রিচার্ডকে বিয়ে করার কথাই বলেছে? ভাবনার মাঝে হঠাৎ পায়ে ঠান্ডা স্পর্শ অনুভব করলো এলিজাবেথ। সামনে তাকাতে অপ্রস্তুত হয়ে গেল। পা টেনে সরিয়ে আনতে চাইলেও পারে না। তাকবীর ওর পা কুটিল হাতে তুলে নিয়ে পাশের আরেকটা চেয়ারে বসালো। এলিজাবেথ তুলতুলে পা রাখলো নিজের হাঁটুর উপর। তাকবীর আলতো করে ফোলা অংশে টিপে দিতে থাকে একঘুয়ে যত্নে। এ কি করছেন? এলিজাবেথ চমকে উঠে বলে। তাকবীর নিদারুণ কোমল স্বরে জবাব দেয়, পা হাতের মুঠোয় রেখে। ভয় পেও না, বন্ধুত্বের মাঝে বন্ধুর সেবা করা জায়েজ। এলিজাবেথ অস্বস্তিতে ছটফট করতে করতে বলল, প্লিজ ছাড়ুন, আমার অস্বস্তি লাগছে। তাকবীর থামে না। কেন? আমি পর বলে? কি বলছেন? আপনি তো আমার দূরে থাকা সবচেয়ে আপন মানুষ। তাকবীর মলিন হেসে মাথা নত করে বলল, চেয়েছিলাম তো আপন হতে, হতে আর পারলাম কই। এলিজাবেথের কণ্ঠ নরম হয়ে আসে, ক্ষীণ স্বরে বলল, পিছনে ফিরে না তাকানোই উত্তম। তাকবীর থেমে যায়। সময়ের ভার দুজনের মাঝের বাতাসে থমকে থাকে। হঠাৎ করেই তাকবীরের ফোন বেজে উঠল। তাকবীরের ইশারায় এলিজাবেথকে বলে একটু সাইডে চলে গেল। দীর্ঘশ্বাস ফেলতে থাকলো এলিজাবেথ। ঠিক তখনই উদ্ভট ঝামেলা হিসেবে হাজির হয় লুকাস। কালো চান, পরনের কালো কোট টেনে টুনে সোজা করতে করতে এলিজাবেথের পাশে এসে বসল। এলিজাবেথের বিরক্তিকর চেহারার বিপরীতে মুক্তোর দানার মতো ঝিকঝিকে দাঁত কেলিয়ে বলল, ডাস্টবিন কুমারী। এলিজাবেথ তিরিক্ষি মেজাজ দেখিয়ে কিছু বলতে যাবে, তখনই ঝড়ের বেগে কোথাও থেকে চলে আসলো রিচার্ড। একটান এলিজাবেথকে তুলে নিল কাঁধে, আবার যেই বেগে এসেছিল সেই বেগেই ছুটল। তাজ্জব বনে গেল লুকাস। ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রিচার্ড একেবারে এলিজাবেথকে ওয়াশরুমে নিয়ে গিয়েই ছাড়ল। দপ করে বসিয়ে দিল সিঙ্কের উপর। কোমরে খুব লাগলো এলিজাবেথের, তবে তা প্রকাশ করার আর সুযোগ পেল না। হঠাৎ কোনো পূর্ব ইঙ্গিত ছাড়াই রিচার্ড এলিজাবেথকে শক্ত করে জড়িয়ে ধরল। এমন দৃঢ় আলিঙ্গন যেন কোনো অদৃশ্য শত্রুর হাত থেকে ওকে সুরক্ষিত রাখতে চাইছে। এলিজাবেথ নড়ার চেষ্টা করতেই রিচার্ড শান্ত কিন্তু কঠোর গলায় বলে উঠল, একটুও নড়বে না। এলিজাবেথ হতভাগ। রিচার্ডের এই আচরণ তার কাছে একেবারেই অপ্রত্যাশিত। কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল ও। রিচার্ডের 2 হাত এক কঠিন দেয়াল হয়ে ওকে ঘিরে রেখেছে। এলিজাবেথের পিঠে রিচার্ডের শক্ত মুঠো, আর রুক্ষ থুতনিটা ঠেসে আছে কাঁধে। অবাক করে দিয়ে শোনা গেল গ্যাংস্টার বচের শান্ত গলা, আমার কেমন কেমন লাগছে রেড, এমন তো আগে কখনো হয়নি। এলিজাবেথ স্তব্ধ হয়ে থেকে মৃদুস্বরে প্রশ্ন করল, কেমন লাগছে? রিচার্ড গভীর শ্বাস নিল, বলল, তোর জন্য আমার ক্রোধ আকাশ ছুঁয়েও থামে না, অথচ তোর উষ্ণ আলিঙ্গনেই সেই ক্রোধ জল হয়ে গলে যায়। রিচার্ডের কণ্ঠে ছিল এক অদ্ভুত মিশ্রণ, অভিযোগ, আবেগ আর অস্বস্তির। এলিজাবেথ বুঝতে পারল না রিচার্ডের ভেতরে যুদ্ধে সে অপরিহার্য এক অংশ হয়ে উঠেছে। এলিজাবেথ রিচার্ডের কথার গভীরতা বুঝে উঠতে না পেরেই মোস্টামুষ্টি করতে থাকে ছাড়া পাওয়ার জন্য। রিচার্ড আরও শক্তভাবে চেপে ধরল এলিজাবেথকে। সে গভীর মায়াময় স্বরে ডাকল, এলিজান। এলিজাবেথের বুক কেঁপে উঠল। কেন জানি সে এই ডাকে কখনোই অবজ্ঞা করতে পারে না। মৃদুস্বরে সাড়া দিল, হুম। রিচার্ডের কণ্ঠে এক অদ্ভুত কোমলতা। আমার হুরপরি, ভুবন মোহিনী, সবকিছুই লাগবে না, শুধু তোকে লাগবে এরি। তুই আমার সব। আপনি কি কিছু খেয়েছেন? দিল দিল মুডের একদম 12টা বাজিয়ে ছেড়ে দিল রিচার্ড এলিজাবেথকে। ওর দিকে রক্ত গরম চোখে তাকিয়ে বলল, না, তবে তোকে এখন খাবো।
সঙ্গে সঙ্গে কামড়ে ধরল এলিজাবেথের ওষ্ঠদ্বর। হকচকিয়ে যায় এলিজাবেথ। এই হঠাৎ আক্রমণের মাথা গিয়ে ঠেকল পেছনের বিশাল মিররের সাথে। মাথায় সযত্নে লাগিয়ে রাখা কোলো ক্লিপারটা ভেঙে পড়ল নিচে। রিচার্ডের মুখ থেকে নির্গত সিগারেটের গন্ধে পাকস্থলী উগড়ে বেরিয়ে আসতে চাইছে সবকিছু, তবে সেই সুযোগটাও দিচ্ছে না রিচার্ড। এলিজাবেথ বাধ্য হয়ে কামড় বসালো রিচার্ডের জিভে। রিচার্ড সঙ্গে সঙ্গে ছেড়ে দিল ওর ঠোঁট। চোখে মিশে রয়েছে চমক আর এক ধরনের অদ্ভুত আনন্দ। হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছে হাসল। এলিজাবেথ পেছনে পিঠ এলিয়ে শরীর ছেড়ে দিল। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। রিচার্ড আবারও এগিয়ে এসে 2 আঙ্গুল রাখলো এলিজাবেথের কণ্ঠনালীর খানিকটা উপরে। চাপ প্রয়োগে উপরে তুলল এলিজাবেথের দুর্বোধ্য অবয়ব। হিসিয়ে বলল, এটুকুতেই? আই এম নট ডান ইয়েট। অপর হাত দিয়ে এলিজাবেথের কোমর পেঁচিয়ে নিজের খুব কাছে নিয়ে আসলো। যতটা কাছে আসলে তার দূরত্ব থাকে না। ওর উপর হাত রাখতেই নাজুক এলিজাবেথ। খামচে ধরল রিচার্ডের হাত। ভীত সন্ত্রস্ত স্বরে বলল, এই হাতগুলো আমি খুব ভয় পাই। এদের স্পর্শ বিচরণ আমাকে এলোমেলো করে দেয়। এলিজাবেথের কণ্ঠ কাঁপল। রিচার্ডের ঠোঁটে হাসি ফুটে উঠল এলিজাবেথের সহজ সরল স্বীকারোক্তিতে। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি টেনে বলল, এই হাতের প্রতিটি ছোঁয়া তোমার রন্ধ্রে রন্ধ্রে গিয়ে জানান দেয় তুমি শুধু আমার। তবে বোকা এলিজাবেথ জানতো না এই হাত শুধু ওকে এলোমেলো করার জন্যই নয়, ওকে গড়ে তোলার জন্য। কিন্তু প্রতিবার তো খুব রক্ত ঝরিয়ে যান। আপনার মতোই আপনার হাতও সত্যকে ভয় পায়, তাই শক্তি দেখায়, খুব শক্তি। তুই ভুল না রেড, কিন্তু তুই জানিস না এই শক্তির পেছনে কতটা অসহায়ত্ব লুকিয়ে আছে। মনে মনে আওড়ালেও মুখে বলতে পারল না রিচার্ড। কিছুক্ষণ চুপ করে রইল। চোখে আগুনের মতো কিছু জ্বলছিল। আবার সেই আগুনেই একটা দুর্বলতার ছায়া ছিল, যেটা তার সামনে জলে টইটম্বু রাখিদয় নিয়ে তার দিকে উত্তরের আশায় চেয়ে আছে। আমি মানেই রক্তপাত রেড, আমার ছায়া মানেই ক্ষত। আজ পর্যন্ত যতবার তোর কাছে এসেছি, কোনোবার কি রক্ত না ছড়িয়ে গিয়েছে? এলিজাবেথের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে জানতো রিচার্ডের কথা সত্যি। তার উপস্থিতি মানেই যুদ্ধ, ক্ষত আর অশান্তি। এই কান্না করছো কেন? রাগের জন্য? আচ্ছা আচ্ছা, এক্ষুনি দূর করে দিচ্ছি। বলে রিচার্ড এলোপাতাড়ি ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে এলিজাবেথের গাল, ঠোঁট, গলা, কানের লতি। এলিজাবেথের কান্নার তোড় আরও বাড়তে থাকে। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল রিচার্ডের হাতে। সঙ্গে সঙ্গে রিচার্ড অস্থিরভাবে ওর ঠোঁট চেপে ধরল এলিজাবেথের চোখে। বাচ্চাদের ভুলানোর মতো করে বলল, সব দাগ দূর করে দিলাম। দেখো, এখন দাগ নেই, শুধু সুবাস আছে। দাগ দূর, সুবাসে ভরপুর। এলিজাবেথ স্তব্ধ হয়ে রইল। তার কান্নার মধ্যে অজানা এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। বাচ্চাদের মধ্যে ঠোঁট উল্টিয়ে বলল, কিসের সুভাষ? আমার শরীরের সুবাস। যখনই আমাকে মনে পড়বে তখনই পাবে। এলিজাবেথ ধাক্কা দিয়ে রিচার্ডকে সরিয়ে দিল। নাক মুখ কুচকে বলল, ফালতু কথা। রিচার্ড তেড়ে আসলো না। ক্ষুব্ধতা প্রকাশ করে এই মুহূর্ত নষ্ট করতে চাইল না। তাকে শান্ত হওয়ার জন্য এই মেয়ের সঙ্গের প্রয়োজন। হঠাৎ রিচার্ড গম্ভীর গলায় আজব গান ধরল, না, এই চোখে আর কিছু ভাসে না। তোকে ছাড়া একা রাতে চাঁদ হাসে না। এলিজাবেথ, তুই জান আমার, তোর জন্যই হয়েছি আমি কলঙ্কিত। এলিজাবেথের চোখ দুটো ক্রোধ আর অপমানের অগ্নিতে দপদপ করে উঠল। গলা ছেড়ে চিৎকার করে উঠল, আমি কলঙ্কিত করেছি মানে? রিচার্ড ঠোঁট কামড়ে এক অদ্ভুত ভঙ্গিতে ভুরু নাচিয়ে বলল, আমার ভার্জিনিটি কেড়ে নিয়েছো। এলিজাবেথের বুকের ভেতর ছ্যাদ করে উঠল। পুরনো দিনের সে ভয়াবহ স্মৃতিগুলো মুহূর্তেই ভেসে উঠল চোখে। ঘৃণার কষ্টে মন বিষিয়ে উঠল। চোখের কোণে জল জমে উঠে আবারও গড়িয়ে পড়ার অপেক্ষা শুধু। কিন্তু রিচার্ড তার আগেই কাছে এগিয়ে এলো এলিজাবেথের দিকে। Why you are so fine, baby? Let me hurt you more. এগিয়ে এলিজাবেথের চিবুক আঁকড়ে ধরার আগেই পেছন থেকে কারোর উপস্থিতি টের পাওয়া গেল। দুজনে দ্রুত পেছনে ফিরল। একটা লোক মেল ওয়াশরুম থেকে বেরোলো সবেমাত্র। তাদের অবস্থায় দেখে থমকে গেল। এলিজাবেথের নগ্ন পা ঝুলেছিল, চুলগুলো এলোমেলো। রিচার্ড ছিল তার একদম কাছে। রিচার্ড লোকটাকে গমগমে গলায় চেঁচিয়ে বলল, শালা, যা করতে এসেছিস তা করে যা। দাঁড়িয়ে আছিস কেন? কোষ্ঠকাঠিন্য হয়েছে? ফায়ার সার্ভিস ডাকতে হবে? লোকটা ভয়ে, লজ্জায় আর বিভ্রান্তিতে দ্রুত পালিয়ে গেল। লোকটা চলে যেতেই রিচার্ড আবার এলিজাবেথের ঠোঁটের দিকে ঝুঁকল। তবে আচমকা এক বিকট শব্দে থমকে গেল। গালে হাত চলে গেল। রিচার্ডের এলিজাবেথের ঠোঁট তিত্তির করে কাঁপছে। মুহূর্তে রিচার্ডের চোখ আগুনে পরিণত হলো। যেন এক জঙ্গলি জন্তু ফুঁসে উঠল। পকেট থেকে রিভলভার বের করে সোজা চেপে ধরল এলিজাবেথের কপালে। আল্লাহর বান্দির দেখছি সাহস বেড়ে গেছে। দিব নাকি টিকিট কেটে উপরে পাঠিয়ে?
এলিজাবেথ একটুও ভড়কে গেল না, কোনো কথা না বলে শুধু শক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল রিচার্ডের চোখে। প্রকম্পিত ঠোঁটজোড়া দাঁতে আঘাত হানছে। রিচার্ড কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। মিলেছিল দুটো অগ্নিদৃষ্টি। রিচার্ড সরে আসে, ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো। পায়চারি করতে করতে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। নিজের সাথে বিড়বিড় করে বলল, কন্ট্রোল কন্ট্রোল। তবুও ব্যর্থ হচ্ছে গ্যাংস্টার বস। বাধ্য হয়ে কয়েকটা শক্ত ঘুষি বসালো দেয়ালে। রক্তপাতের সাথে যেন ঝরে গেল সকল ক্রোধ ক্ষোভ। কিছুক্ষণ পর রাগ নিয়ন্ত্রণ করে আবার এলিজাবেথের দিকে এগিয়ে গেল। একদম কাছে গিয়ে নিজ হাতে এলিজাবেথের পা তুলে নিজের কোমরে পেঁচিয়ে দিল। রিভলভারটা এলিজাবেথের কোমরে গুজে দিয়ে ফিসফিস করে বলল, এখন আমি কথা বলবো, তুই শুধু হা করবি, বাড়তি কোনো প্রশ্ন করবি না। আমার ফিলিংস আসছে এখন। শব্দ করল না এলিজাবেথ, একইভাবে নিটল থাকলো। রিচার্ডের হাতে অজরধারার রক্তপাত ওকে একটু টলাতে পারল না। এলিজাবেথের মধ্যে বাধ্যবাধকতা দেখে খুশি হলো রিচার্ড। খুশি হয়ে নরম করে অধর ছোয়ালো নাকের ডগায়। আমি রং দেখানো শুরু করলে নিতে পারবেন তো? এলিজাবেথের হঠাৎ এমন কথায় মুহূর্তের জন্য থমকে গেল রিচার্ড। তবে বিস্ময়ের আবরণ খুব দ্রুত ছিন্ন হলো। ভেতরের দুষ্টু সত্তাও তখনই রঙিন জবাবের জন্য মুখিয়ে উঠল। হ্যাঁ এলিজান, হ্যাঁ, সেই দিনের অপেক্ষায় তো শুকিয়ে যাচ্ছি। এই যে তাকিয়ে দেখো, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে দিনকে দিন। একটু দেখাও না প্লিজ, জ্বালিয়ে পুড়িয়ে দাও আমাকে, আর তোমার মনের রঙে ভাসিয়ে দাও। বলেই রিচার্ড এলিজাবেথের ঘাড়ে চেপে নিচের দিকে ইঙ্গিত করল। চোখে তার রসিকতার স্পষ্ট দৃষ্টি। সঙ্গে সঙ্গে এলিজাবেথ মনে মনে তবা কাটল। এত বড় ভুল, এতটা রঙিন কথা নিয়ে এই নির্লজ্জের সামনে বলার সাহস করলো কিভাবে সে? এটা তো গম্ভীর স্বভাবের নাককাটা ঠোঁটকাটা। এলিজাবেথ রাগে ধাক্কা দিল রিচার্ডের কাঁধে, যদিও তাকে এক চুলও সরাতে পারল না। তবু তিরিক্ষি মেজাজে বলে উঠল, এসব 12 আনার কথা আমার কাছে বলবেন না। গিয়ে আপনার ওই লারা বেবিকে বলুন। রারার নাম শুনে রিচার্ডের চোখে আগুনের লেলিহান চলে উঠল। রিচার্ড চায় না সেই প্রীতিকর অসহনীয় মুহূর্তের কথা এলিজাবেথ জানুক। তাই নিজের রাগ আড়াল করে ঠোঁটে হালকা হাসি টেনে বলল, ওটা বেবি? ধ্যাৎ, কোন দিক দিয়ে বেবির কাতারে পড়ে? শাড়ির মধ্যে একটুও মায়া নেই। শুধু সুন্দর আর হট হলেই মায়াবতী হওয়া যায় না। এলিজাবেথ ভুরুকুচকে সরু গলায় জিজ্ঞেস করল, তাহলে মায়াবী কাকে বলে? আর একটু নিকটস্থ হলো। এলিজাবেথের কানের লতিতে ঠোঁট শুয়ে দিয়ে হাসকি স্বরে ফিসফিস করল, শুধুই তোকে বলে। এই যেমন আমি ছুঁতেই শরীরটা কেমন থরথর করে কেঁপে ওঠে। লজ্জাবতীর মতো মাথা নুইয়ে ফেলিস, যেন মাটির সঙ্গে মিশে যেতে চাইছিস। ঠিক এটাই তো মায়াবতীদের আসল বৈশিষ্ট্য, অভিমান আর মাধুর্যে ভরা এক অদ্ভুত সম্মোহন। রিচার্ড একটু থামল। কোমল স্বর মুহূর্তেই বদলে গেল তার চিরচেনা ভারিক্কি স্বরে। এসব স্টাইলিশ মেয়েদের পেছনে ঘুরলে শুধু দামি দামি লিপস্টিকের কেমিক্যাল খাওয়া যাবে, কিন্তু ভালো রান্না আর খাওয়া হবে না। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমি কিন্তু খুবই নাকতোরা। অদ্ভুতভাবে এবার এলিজা রূপালী থালার মতো গোলচারটা অর্ধেক হয়ে ঝুলে আছে নিঃসঙ্গ আকাশে। চারপাশ জুড়ে ছমছম এক নিস্তব্ধতা। নিচে হাসপাতালের সামনের ফাঁকা রাস্তায় কয়েকটা কুকুরের কর্কশ গর্জন ভেসে আসছে। ওদের মধ্যে সম্ভবত কোনো ঝামেলা লেগেছে। কিছুক্ষণ পরপর একে অপরের দিকে তেড়ে আসছে, আবার থেমে যাচ্ছে। নিস্তব্ধ রাতটাকে এভাবেই ফালি ফালি করছে ওদের তীব্র চিৎকার। রিচার্ড বসে আছে তার প্রিয় ব্ল্যাক মার্সিডিসের ভেতর, চোখ হসপিটালের ছাদে স্থির। ছাদের উপর ভেসে থাকা হেলিকপ্টারটা লম্বা পাখনার ঘূর্ণিতে বাতাস কাঁপাচ্ছে। ঠিক এই মুহূর্তে সাদা কাপড়ে মোড়ানো একজনকে স্ট্রেচারে করে হেলিকপ্টারে তোলা হয়। তার ঠিক পরেই হেলিকপ্টারে উঠল মাথায় সাদা ব্যান্ডেজ বাঁধা তাকবীর, তার পিছু পিছু রেয়ান। এক মুহূর্ত দেরি না করে হেলিকপ্টারটা দূর আকাশে উড়াল দিল। রিচার্ড মুখে জমানো ধোঁয়াগুলো মুক্ত আকাশের দিকে ছেড়ে দিল। নেশোকে ইশারা করলো গাড়ি স্টার্ট দিতে। নেশো ফুসফাস নিঃশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। তবে ছটফট লুকাস দমে থাকতেও পারল না, ছটফটে উঠল। বস, এসব কি করছেন আপনি? ওই শালা মিনিস্টার তো ম্যামকে নিয়ে গেল। ম্যামের রিপোর্টগুলো এখনো পর্যন্ত দেয়নি। এবার কিন্তু ম্যামকে হারালে সহজে পাবেন না বস। রিচার্ড একদম শান্ত, চোখে মুখে ক্ষোভের কোনো চিহ্ন মাত্র নেই। এলিজাবেথের কাছ থেকে ফিরে আসার পর থেকে গাড়িতে বসে ধূমপানে মগ্ন ছিল। প্রতিটি টানে ছিল তার ধৈর্যের প্রতীক, আচরণে এক ধরনের স্থিরতা, যেন সে জানত তাকবীরের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। তাকবীরের জ্ঞান ফিরতে সে আর এক মুহূর্ত দেরি করেনি। দ্রুত সব ব্যবস্থা করে এলিজাবেথকে নিয়ে কোথাও চলে যায়। কেউ জানে না কোথায় নিয়ে গেছে তাকবীর এলিজাবেথকে। এক রহস্য ঢেকে যায় এলিজাবেথের গন্তব্য। রিচার্ডের নীরবতা লুকাসকে আরও অস্থির করে তুলল। এবার খানিকটা চড়া স্বরে বলে উঠল, তাহলে কি ম্যাম শুধুই আপনার কিছুদিনের চাহিদা ছিল? এভাবে চোখের সামনে দূরে চলে যেতে দেখছেন আর আপনি এখন শান্ত?
রিচার্ড এবার কিরমিরি উঠল, চোখে জ্বলে উঠল আগুন, হিংস্র বাঘের মতো গর্জে উঠে চাপা হাসি হেসে এক একটি শব্দ দাঁতে চিবিয়ে চিবিয়ে বলল, আমি সেই মানুষ না যে স্মৃতি নিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু পাশে রাখার ক্ষমতাও নেই। আমি নদী, অশান্ত স্বার্থপর নদী, যা নিজের পথে বাধা পেলেই সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। এবার মুখ খুলল নেশো, তাচ্ছিল্যের স্বরে চাপা গলায় বলল, স্মৃতি পুষে রাখতে না চাইলে সাথে রাখতে হয়, আর সাথে রাখার জন্য ভালোবাসা প্রয়োজন। আপনার মধ্যে কি আছে সেই ভালোবাসা? রিচার্ডের সেই একই তেজি স্বর। তোমাদের মতে যদি ভালোবাসা মানেই কথার স্রোতে ভেসে যাওয়া হয়, তবে আমি সেই স্রোতে ভাঙতে রাজি। আমার কাছে ভালোবাসা প্রমাণিত হয় রক্তে, ঘামে আর নিঃশব্দ চিৎকারে। কথার নাটক আমি পছন্দ করি না। আমি ভালোবাসি সেই আগুন যা এক ক্ষণে দাহ করে সমস্ত সংশয়। রিচার্ডের কড়া জবাবের গভীরতা বুঝতে পেরে এবার দুজনেই মিয়ে গেল। নেশো শুষ্ক ঢোকের মাধ্যমে ঠোঁট বিছিয়ে সরু গলায় বলল, কিন্তু এখন ম্যামকে তো আবার নিয়ে গেল, এবার মনে হয় না আর প্রকাশ্যে রাখবে। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। অধর কোণে হাসি তুলে বলল, রিচার্ডের কণ্ঠে বিজয়ের আভাস, একটি নিঃশব্দ যুদ্ধের শেষ শব্দ। আকস্মিক তিনজনই একসাথে অট্টহাসিতে ফেটে পড়ল। তাদের বিকট শব্দের হাসি বাড়ি খেতে থাকে বদ্ধ গাড়িতে। হঠাৎ নেশো হাসি থামালো, দ্বিধা সংকোচ ফুটে উঠল ও চওড়া তামকে। উসখুস করতে থাকলো, থমথমে গলায় বলল, বস, আমাদের মনে হয় এবার রিসোর্টে ব্যাক করা দরকার। রিচার্ড আইপ্যাডে কিছু করতে করতে গম্ভীর গলায় আওয়াজ তুলল, কেন? কিসের তারা? বারে চলো। নেশোর পাশের সিটে অবস্থানরত লুকাস তুষ্ট হেসে রাশভারী আওয়াজে বলল, নারীকে বুঝলে নেয়ামত, না বুঝলেই কেয়ামত, তাই না নেশো? লুকাসকে চোখ রাঙালো নেশো। অতঃপর ফ্রন্ট মিররে রিচার্ডের কুচকানো ভ্রুদয়ে দৃষ্টি রেখে আমতা আমতা করে বলল, না বস, আসলে রাত একা ছিল রিসোর্টে, তা। ওকে, আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে তোমরা রিসর্টে ফিরে যাও। কাল ধীর স্থির ভাবে এসো। লুকাস চকিতে পেছন ফিরে তাকালো। আপনি আজই ব্যাক করবেন বস? উত্তপ্ত গরম নিঃশ্বাস ফেলল রিচার্ড। আধারে ঢাকা আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণ স্বরে বলল, এই শহরে আর থাকতে ইচ্ছে করছে না, বিষের মতো লাগছে। নেশো তুষ্ট হেসে চট করে জিজ্ঞাসা করল, কারণটা ম্যামের শূন্যতা নাকি ম্যামের আঘাত? রিচার্ড কোনো জবাব দিল না, কথার মোড় ঘুরিয়ে বলল, স্টপ দ্য কার। নেশো চমকে উঠল। লুকাসে অবাক ঢোক গিলল। আজ তো সে কোনো লাগাম ছাড়া কথা বলেনি, তবুও হঠাৎ এই নির্দেশ। রিচার্ড আবার বলল, আই সেড স্টপ দ্য কার, নেশো। এবার ভরকে গেল দুজনেই রিচার্ডের শক্ত ধমকে। বাধ্য হয়ে নেশো গাড়ি থামালো। গাড়ি স্থির হবার সঙ্গে সঙ্গে রিচার্ড দ্রুত থামলো। সামনের দরজার কাছে গিয়ে খানিকটা ঝুঁকে আঙুলের গাঁট দিয়ে শক্ত খটখট শব্দ তুলল মিররে। নেশো বিস্মিত চোখে রিচার্ডের দিকে তাকালে রিচার্ড মাথা নেড়ে তাদের নামতে ইশারা করলো। নেশো লুকাস দুজনে কিছু না বুঝে একে অপরের দিকে চাওয়াচাই করে গাড়ি থেকে নেমে পড়ল। রিচার্ড কি করতে চাইছে তা এখনও তাদের অজানা, তবুও বসের আদেশ, অগত্যা নামতেই হলো। ওরা নামতেই রিচার্ড হঠাৎ জোরের মতো ড্রাইভিং সিটে গিয়ে বসলো। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল নেশো আর লুকাস। বুকের মধ্যে এক চাপা শীতল ভয়। রিচার্ডের মুখের অভিব্যক্তি স্পষ্ট আভাস দিচ্ছে সে যে তার ভেতরে জমে থাকা সব রাগ ব্যথা এবার স্টিয়ারিংয়ে ঝাড়বে। ওরা ঠাই দাঁড়িয়ে রইল স্থবির হয়ে। কারোরই সাহস হয় না গাড়িতে ওঠার। রিচার্ডের ড্রাইভিং স্কিল সম্পর্কে দুজনেই পরিচিত, তবে রিচার্ডের কঠিন চোখের চাপলিশে বাধ্য হয়ে গাড়িতে উঠল, কিন্তু সামনের সিটে বসার সাহস পেল না কেউ। পেছনের সিটে গিয়ে জায়গা নিল, সিট বেল্ট লাগিয়ে ফেলল তড়িঘড়ি, মুখে আতঙ্কের স্পষ্ট ছাপ। রিচার্ডের আর কোনো দিকে কোনো ধ্যান জ্ঞান নেই। সরাসরি পকেট থেকে ফোন বের করে ব্লুটুথে কানেক্ট করলো গাড়ির সাথে। সঙ্গে সঙ্গে গাড়ির ভেতর বেজে উঠল এক বিষণ্ণ সুর। সেই সুর যা নিস্তব্ধতাকে আরও গভীরে আরও ভারী করে তুলল। মেই না বারণ তাহে ক্যারে বাইসেন লিখন বাইসেন হতো ফির বাসেনি কেবায় কাথুন তুঝে চেন যারা সাহো আই আভি এন লিখুন তু চোস মুঝে ফির সিন লিখুন তেরি নিডেন ওদে জব কফ লিখুন তুঝে কুছ কুছ হো মেন ইশকে লিখুন তুঝে হো যায়া। জমে থাকা শক্ত মাটি আলগা করে কর্কশ টায়ারের শব্দে ঝাঁকুনি দিয়ে ছুটে গেল গাড়িটা ঘূর্ণির মতো বেগে। শুরুতেই এমন টানে নেশো আর লুকাস সামলে উঠতে না পেরে একে অপরকে চেপে ধরল। পেছনের সিটে বসা দুজনের পেটের ভেতর শীতল স্রোত বয়ে গেল।
কালো মার্সিডিসটা যেন এক রাক্ষস, যা রিচার্ডের ক্রোধকে নিজের ইঞ্জিনে ভর করে ছুটে চলছে। শুরুতেই গাড়ি তার গতি বিপদসীমা অতিক্রম করে যায়, ঝড়ের বেগে বাতাসকে চিরে এগিয়ে চলেছে। বাইরে থেকে শোনা যাচ্ছে বাতাসের সাথে সংঘর্ষের ছাপটা। আশেপাশের গাড়িগুলো যেন থেমে থাকা বস্তু। মুহূর্তে তাদের পেছনে ফেলে যাচ্ছে রিচার্ড, তার হাতে স্টিয়ারিং অটল, দৃষ্টি অনড়। রাস্তার কেউই রিচার্ডের সামনে টিকতে পারছে না। কালো মার্সিডিসের গর্জনে রাত্রির নিস্তব্ধতা ভেঙে গেছে। সেই সাথে পেছনে লুকাস আর ন্যাশোর মুখে জমে থাকা আতঙ্কের সুনামি, যা তারা গিলে ফেলার চেষ্টা করেও পারছে না। তবে স্টিয়ারিংয়ে রাখা হাতটা তবুও শক্ত, শক্ত হাতের মালিকের চিবুক। রিচার্ডের একমাত্র লক্ষ্য অজ্ঞাত কিন্তু অপ্রতিরোধ্য। আকস্মিক সামনে থেকে ঝড়ের মতো তেড়ে আসে এক মালবাহী লরি। লুকাস আর ন্যাশো চোখ বড় হয়ে গেল ভয়ে। শক্ত হৃদয়ে দুজনে এবার আর চুপ থাকতে পারল না। পেছন থেকে চিৎকার করে উঠল, কিন্তু রিচার্ড নির্ভীক। স্টিয়ারিং চেপে ধরে স্পিড মিটারের কাটা শীর্ষে রেখে গাড়ি ছুটিয়ে চলল। দুটো যান যেন একে অপরকে আক্রমণ করার জন্য ছুটে আসছে। রিচার্ডের চোখে না কোনো ভয়, না কোনো দোটানা। লরির হেডলাইটের লাল আলো চোখে এসে পড়তে ন্যাশো আর লুকাস মৃত্যুর ভয়ে চোখ বন্ধ করে নিল। তাদের ভেতর ধ্বংসের প্রস্তুতি বাঁচতে শুরু করলো। কিন্তু রিচার্ড, তার চোখে এক শীতল স্থিরতা। এক মুহূর্তের জন্য স্পিড কমায়নি, না কোনো টার্ন নিয়েছে। ঠিক সংঘর্ষের 1 সেকেন্ড আগে অবিশ্বাস্য দক্ষতায় গাড়িটা তীব্র গতিতে একপাশে টার্ন করে লরির পাশ কাটিয়ে সামনে বেরিয়ে গেল। লরির হর্নের কর্কশ শব্দ যেন ভয়কে আরও গভীর করল। ন্যাশো আর লুকাসের ভেতর আরেক দফা ঝড় বয়ে গেল। আতঙ্কার বিস্ময়ে তারা একে অপরের দিকে চাওয়াচাই করল। নিশ্চিত মৃত্যু থেকে ফিরে আসছে তারা। রিচার্ড তখনও নির্বিকার, তার গাড়ি আগের মতোই ছুটছে। ওর রক্তশূন্য মুখে এত কেন পীড়া? আজ নিজেকে ক্ষতবিক্ষত করে ওর যন্ত্রণার ভাগ আমি কেন নিতে পারছি না? আমার জীবন কেন এত অভিশপ্ত হলো? ন্যাশো আর লুকাস হতভাগ। তারা এমন রিচার্ডকে কখনো দেখেনি। গ্যাংস্টারের মুখোশ ভেঙে রিচার্ডের চিৎকারে উগরে আসছে দীর্ঘদিনের গোমট। তার শক্ত হাত কাঁপছে, শরীর অস্থির। ভিতরে জমে থাকা ঝড় আজ থামার নাম নিচ্ছে না। স্টিয়ারিংয়ে হাত থেতলে ক্ষতবিক্ষত করার পর শান্ত হলো রিচার্ড। হাত থেকে উষ্ণ লাল রক্ত টিপটপ করে গড়িয়ে পড়ছে। জোরে ঘন ঘন শ্বাস ফেলতে থাকলো রিচার্ড। ন্যাশো আর লুকাস হতভম্ব, নিঃশব্দে তাকিয়ে আছে। কিছু বলার সাহস তাদের নেই। রিচার্ড ঠান্ডা মাথায় গাড়ি অটো মুডে দিল। সামনে ছোট ডিস্ক খুলে ওয়াইনের বোতল বের করে রক্তাক্ত হাতে বোতল ঢেলে দিল। এবার আরো অবাক হলো না দুজন। তারা এটার সাথে অভ্যস্ত। ফোসফাস নিঃশ্বাস ফেলে রিচার্ড আবারও গাড়ি স্টার্ট দিল। আল্লাহর ওই বান্দি সুস্থ না হওয়া পর্যন্ত আমার সামনে কেউ তাকে আনবে না। রিচার্ডের কণ্ঠে কঠোরতা, কিন্তু চোখে এক অদ্ভুত নরম লেপ্টানো দৃষ্টির আভাস। মিটিমিটি হাসলো লুকাস আর ন্যাশো। লুকাস কুটিল স্বরে বলল, আমাদের কি সেই স্বার্থ আছে? আর আমরা তো জানিই না ম্যাম কোথায় আছে। উত্তর দিল না রিচার্ড। এবার ধীর স্থিরতায় গাড়ি চালাতে শুরু করলো। হঠাৎ ন্যাশোর উদ্দেশ্য বলল, তোমরা ফিরে প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিও। ন্যাশো অবাক হয়ে প্রশ্ন করলো, আমরা কি কোথাও যাচ্ছি বস? রিচার্ড গভীর শ্বাস ফেলল। আমার রানীর কাছে এই বাগান বাড়ি অভিশপ্ত। যদিও এর জন্য আমিই দায়ী, তবুও আমরা শীঘ্রই নতুন ম্যানশনে উঠছি। লুকাসের চোখ বিস্ফোরিত হলো, বলে উঠল, বাংলাদেশে ম্যানশন আসবে কোথা থেকে? রিচার্ড নির্লিপ্তভাবে উত্তর দিল। বানালেই আসবে। ন্যাশো হতবাক। মানে আপনি কি? বাক্য শেষ করার আগেই রিচার্ড ঠান্ডা গলায় বলল। হুম। লুকাস কৌতূহল নিয়ে বলল। কবে? রিচার্ডের গলায় অনুশোচনা চাপা সুর ভেসে এলো। সেদিন থেকে নতুন ম্যানশনের কাজ শুরু হয়েছিল, যেদিন আমার স্ত্রী হাতের শিরা কেটেছিল এই অভিশপ্ত রাজ্য থেকে মুক্তি পাওয়ার জন্য। ন্যাশো বুড়ুকুচকে সরু গলায় শোধালো। এটা কি রিয়েল? রিচার্ড কাঠিন্য মেশানো এক তৃপ্ত হাসি দিয়ে বলল। দ্যাটস ফাকিং রিয়েল। ন্যাশো কিছুক্ষণ চুপ থেকে চাপা কণ্ঠে বলল, কিন্তু আপনি তো বলেছিলেন ম্যাম আপনার টাইপ না, বেশি আবেগী। তাহলে এখন কি সব বদলে গেল? রিচার্ড ফোঁস নিঃশ্বাস ফেলল। একটা ক্লান্ত হাসি দিয়ে বলল, ফেসে গেছি আমি, শালি ধান্দাবাজ। চারপাশের ফজরের আজানের মৃদু ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। আলো একটু একটু করে ভুবনকে জাগিয়ে তুলছে। প্রকৃতি নতুন দিনের জন্য প্রস্তুত। পাখির কিচিরমিচির শব্দ সেই ঘুম ভাঙার প্রতীক। ঘন বাঁশঝাড়ের আড়ালে স্থাপিত একটি পুরনো কবরের সামনে দাঁড়িয়ে আছে গ্যাংস্টার বস রিচার্ড কায়নাত। তার চোখে কোনো রাগ নেই, নেই ক্ষমতার অহংকার। এই স্থান তাকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে সে ছিল রেদওয়ান, একটি নাম যা বদ্ধ কবরে শুয়ে থাকা মানুষটি অনেক শখ করে দিয়েছিল। আজ মানুষের সাথে সাথে নামটাও হারিয়ে গিয়েছে অমোঘ সময় চক্রে। যেমন কথা তেমন কাজ। রিচার্ড রাতেই ঢাকায় ফিরে আসে,
লুকাসও তার সাথে ফিরেছে। তবে এই বিশেষ সময়ে লুকাসকে এখানে আনেনি রিচার্ড, কারণ এটা তার জীবনের সবচেয়ে একান্ত ব্যক্তিগত মুহূর্ত। এটাই একমাত্র কারণ ছিল রিচার্ডের বছরে একবার দেশে আসার। প্রতি বছর একবার রিচার্ড ফিরে আসতো এখানে তার বাবার কবর জিয়ারত করতে, সেই কবর যেখানে তার পুরনো পরিচয়ের শিকড় রয়ে গেছে। কবরের সামনে দাঁড়িয়ে থাকা শক্ত মানুষটা হঠাৎ করেই ভেঙে পড়ে, বিধ্বস্ত চেহারায় হাঁটু গেড়ে বসে পড়ল। মাটি স্পর্শ করলো তার কাঁপতে থাকা হাত জোড়া, কাঁপা কণ্ঠে নিঃশব্দে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু শব্দ যেন আটকে থাকে বুকের ভেতর। বাবা, তোমাকেও আমি ক্ষমা করব না কখনো। কে তুমি? কেন এত সৎ হতে গিয়েছিলে? তোমার সেই অভিশপ্ত সততা আমাদের পরিবারকে ধ্বংস করে দিল। আমি ঘৃণা করি তোমাকে, ঘৃণা করি তোমার সততাকে, আর তীব্র ঘৃণা জানাই এই পৃথিবীর প্রতিটি সৎ মানুষকে, যারা আদর্শের নামে বাঁচতে শেখায় কিন্তু অন্যদের কষ্টে ডুবিয়ে দেয়। রিচার্ড চাপা কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, চোখে এক অদ্ভুত আগুন জ্বলে। আকস্মিক গলা ছেড়ে চেঁচিয়ে উঠল, তোমার সততা আমাকে একটা নরখাদকে পরিণত করেছে বাবা। ঘৃণা করি আমি আপনাকে। শুনেছেন মিস্টার রোমান? ঘৃণা করি আমি আপনাকে, ঘৃণা। রিচার্ড থেমে গেল, ক্রোধে ফেটে পড়ে হাঁপাচ্ছে, কিন্তু সেই থমকে যাওয়া মুহূর্ত তার মস্তিষ্ক অন্ধকারে ডুবে গেল। ফিরে গেল সেই চিরাচরিত পৈশাচিক আত্মায়। উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড, ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। কুত্তা দিয়ে খাওয়াবো সবগুলোকে, না হলে আমার নামও হৃদ না। এবার রিচার্ড কবরের পাশের মাটিগুলো আওলা ঝাওলা করতে করতে একা একাই বকবক করতে থাকলো, উম্মাদের মতো অনবরত। এই বাপ, এই তোর সততা আমাকে কেন জানোয়ারে পরিণত করলো? আমি তো চেয়েছিলাম অনেক বড় ডাক্তার হতে, মানুষের রক্তে হাত নাড়তে না, রক্তপাত থামাতে চেয়েছিলাম। আমি তো এমন সকাল চাইনি যেখানে মৃত্যু দিয়ে দিনের শুরু। তোরা আমাকে এতিম করে কেন চলে গেলি? আগলে রাখতে না পারলে জন্ম দিয়েছিস কেন? তোরা হারামি, তোরা পাষাণ। এই পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ হলো আমার বাবা মা। আমি খারাপ হতে চাইনি, বিশ্বাস করো বাবা, আমি কখনোই চাইনি এমন হতে। পরিস্থিতি, জীবনের সেই অন্ধকার মুহূর্তগুলো আমাকে এমন পরিণতির দিকে ঠেলে দিয়েছে। মানুষের রক্ত আমার হাতের চামড়ার সাথে একাকার হয়ে গেছে। এখন আমি আর রক্ত না ঝরিয়ে থাকতে পারি না। আবার ভেতর ছটফট করে, আমি চাই এই ঘৃণার থেকে মুক্তি পেতে, কিন্তু আমার যন্ত্রণা আমাকে তার দিকে ঠেলে দেয়। আমার ভেতরের অমানুষটা জেগে উঠলে আমি আর নিজের মধ্যে থাকি না, রক্তের সাথে উন্মাদ হয়ে যাই আমি। আমি একটু আদর মাখা হাতের ছোঁয়া চাই বাবা, ফিরে আসো না। শুধু সেই স্পর্শটা যেন ফিরে আসে। এই সমাজ আমাকে ভালো হতে দিল না। আমি ঘৃণা করি আমার রক্তকে। হ্যাঁ, আমি অমানুষ, জানোয়ার, কারণ আমি এতিম। আমার ব্যথায় ব্যথিত হওয়ার কেউ ছিল না। আমার কষ্টগুলো কাউকে কখনো স্পর্শ করেনি, কারণ আমি এতিম। এই দুনিয়ায় এতিমের কেউ নেই। এতিম মানে চূড়ান্ত কষ্টের সাগর। আরে স্বার্থপর বাপ, তুই যে এত ভালো ছিলি, তাও তোর কবরের পাশে বসে ছটফট করার জন্য শুধু এই অমানুষ আমিটা আছি। আমার তো তাও নেই, তিন কোলে কেউ নেই আমার। আমার কবরের পাশে বসে কে কাঁদবে? আমি তো এমনিতেই পাপের সাগরে ভেসে আছি। কে আমার আত্মার শান্তি কামনা করবে? আমি তো এই দুনিয়ায়ও জ্বলেছি, ওই দুনিয়ায়ও জ্বলবো। তোরা আমাকে এতটা একলা, এতটা দুর্ভাগা করে কেন চলে গেলি? রিচার্ডের চিৎকারে বাঁশঝাড়ের পাতা থরথর করে কেঁপে উঠল। হৃদ এই নামটা শুধু ফাদারের দেওয়া ছিল না, রিচার্ডের বাবা মিস্টার রিয়ান তার ছেলেকে ভালোবেসে হৃদ বলে ডাকত। তাই এই নামের প্রতি রিচার্ডের তীব্র ঘৃণা। এজন্যই বারংবার বারণ করত ফাদারকে এই নামে ডাকার জন্য। আকস্মিক রিচার্ড পকেটে হাতড়ে ফোন বের করলো, ঠান্ডা চোখে তাকিয়ে সরাসরি তালিকা থেকে তাকবীরের নাম্বার খুঁজে বের করলো। কোনো দ্বিধা ছাড়াই কল দিল। কয়েক মুহূর্তের মধ্যে কল রিসিভ হলো। ওপাশ থেকে কোনো শব্দ শোনা যাওয়ার আগেই রিচার্ডের পৈশাচিক সাইকো মস্তিষ্ক সক্রিয় হলো। হিংস্র গলায় বিড়বিড় করে বলল, আমার হাতের শিকার ছিনিয়ে নেয়ার দুঃসাহস করেছিস, তার জন্য তোকে মরতে হবে। তাছাড়া তোর সাথে আমার কোনো শত্রুতাই ছিল না, কিন্তু এখন শত্রুতার তালিকা অনেক লম্বা হয়েছে। তোকে মরতেই হবে, তুই বাঁচবি না শুয়োরের বাচ্চা। তাকবীরের কিছু বলার সুযোগই দিল না রিচার্ড। হঠাৎ গর্জে উঠল, যেন ক্রোধে পাগল হয়ে গেছে। ভাগ্যিস ওই মহিলাটা মারা গিয়েছে, না হলে এই পৃথিবীতে সবচেয়ে নৃশংস মৃত্যু তারই হতো। খোদার কসম, তার লাশের প্রতিটা টুকরো আমি নিজ হাতে পিস পিস করতাম, আর সেই টুকরোগুলো নিয়ে গিয়ে উৎসর্গ করতাম আমার বাবার কবরের পাশে। প্রতিশোধের শুদ্ধতম উপহার হতো ওটা। যেভাবে ফোন করেছিল ঠিক সেইভাবেই কল কেটে দিল রিচার্ড। রাগ যেন শরীর থেকে ফনা তুলে উঠছে। কঠোর মুখভঙ্গি নিয়ে উঠে দাঁড়ালো। তারপর হনহনিয়ে হেঁটে গেল গাড়ির দিকে। একবারের জন্য কবরের দিকে ফিরে তাকালো না। সেই কবর
যা তার অতীতের ছায়া হয়ে রয়ে গেল পেছনে। আলো ছায়া নামক পুরাতন অনাথ আশ্রমের সামনে দাঁড়িয়ে আছে এরিক এবং তার ট্রিম। তাদের পরনে সোয়েট ইউনিফর্ম, চোখে কালো সানগ্লাস আর গাম্ভীর্যপূর্ণ এক অবয়ব। এরিক চোখ থেকে কালো চশমাটা সরিয়ে দূর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে নিচ্ছে আশ্রমটিকে। যদিও এটি পুরাতন, তবুও 3 তলা বিশিষ্ট বাড়িটি যেন এক অপরূপ সৌন্দর্য ধারণ করে। সাদা রঙে আঁকা পুরনো রাজবাড়ির মতো দেখতে। সারা বাড়িতে একটি রহস্যময় পরিবেশ ছড়িয়ে রয়েছে। ছায়া ছিল তাকবীরের মায়ের নাম। ছোট থেকেই মা ছিল তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, যার ভালোবাসায় বেড়ে উঠেছিল সে। মা ছাড়া পৃথিবী তাকবীরের কাছে শুনশান ছিল। যখন তাকবীর শুনেছিল যে তার একটি বোন হবে, তখন থেকেই ভেবেছিল বোনের নাম রাখবে আলো, যাতে মায়ের নাম ছায়ার সাথে মিলিয়ে এক সুন্দর নাম তৈরি হয়। সেই প্রতিশ্রুতি পূর্ণ করতে তাকবীর এই অনাথ আশ্রমের নাম রেখেছে আলো ছায়া, যেন তার মায়ের স্মৃতিতে আলো জ্বলে থাকে। আর সেই আলো আশ্রয় দেয় সকল নিরাশ্রয় শিশুর জীবনকে। আসমান কান থেকে ফোন নামিয়ে দূর ব্যস্ত পায়ে আস্তে আস্তে বলল। এরিক গম্ভীর গলায় প্রশ্ন করল। কেন? আসমান ঠাসা গলায় উত্তর দিল। মিনিস্টার তাকবীর দেওয়ান এই অনাথ আশ্রমটা বহু বছর ধরে চালাচ্ছে। সাফল্য আর মানবিক গুণাগুণের কারণে আশ্রমটা এখন সরকারি খাতে রয়েছে। আর মিনিস্টারের হিস্ট্রি এতটাই স্বচ্ছ যে সন্দেহের বশে তার আশ্রমে সার্চ ওয়ারেন্ট দেয়নি এবং আমাদের ভিতরে ঢোকার অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি। এরিকের চোয়াল শক্ত হয়ে গেল, চোখে গম্ভীর চিন্তা। চিন্তিত স্বরে বলল, ভুল না হলে রেকেটিংটা এখান থেকেই হচ্ছে। সবকিছু আমাদের নিজ হাতে খুঁটিয়ে খাটিয়ে দেখা হয়েছে, শুধু আশ্রমটা বাদে। পাশ থেকে তাকওয়া যুক্তি দিল। ইয়েস স্যার, আপনি ঠিক বলেছেন। সম্ভবত নয়, এটা 100% যে র্যাকেটিংটা এখান থেকেই চলছে। গত 12 বছরে এই আশ্রম থেকে 400-রও বেশি বাচ্চা মারা গিয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে ছোটোখাটো রোগ। এটা কি অস্বাভাবিক নয়? আর আরও খুঁটিয়ে দেখা গেছে শহরের বিভিন্ন বস্তি, রাস্তাঘাট থেকে যখনই বাচ্চা বা পাগল গায়েব হয়েছে, আশপাশ সময়ের মধ্যে আশ্রমে বাচ্চাগুলোও মারা যেত। আর সবথেকে দেখার বিষয় হলো, সাধারণ একটা আশ্রমে এত কড়া হাই সিকিউরিটি প্লাস এত গার্ড, তাও আবার বাইরের দেশ থেকে ভাড়া করে আনা গার্ড। তাকওয়া কথা শেষ করে হাতে থাকা ল্যাপটপটা এরিকের দিকে এগিয়ে দিল। সেখানে লাস্ট 10 বছরের মিসিং হওয়া সকল বাচ্চাদের ডিটেলস ছিল। এরিক রহস্যময় হাসি দিল, পরপর তাকওয়ার দিকে তাকিয়ে খুশ মেজাজে বলল, এই জন্যই তোমাকে আমি আইটেম বোম বলি তাকওয়া। রিয়েলি ইউ আর জিনিয়াস। হালকা হাসলো তাকওয়া। হঠাৎ এরিকের নজর চলে গেল এক ছোট্ট বাচ্চার দিকে। বাচ্চাটা সম্ভবত এই আশ্রমেরই, হয়তো বাইরে কোথাও গিয়েছিল। এরিকের মাথায় বুদ্ধি খেলা করে গেল। এরিক তাকালো ভিক্টরের দিকে, ঠোঁট বাঁকিয়ে হাসলো এবং ইশারা করলো। ভিক্টর মাথা নাড়িয়ে বাচ্চাটার কাছে চলে গেল। ভিক্টর বাচ্চাদের সাথে খুব ভালো মিশতে পারে, যেমন ভাবা তেমনই কাজ। ভিক্টর অল্প সময়ের মধ্যে বাচ্চাদের সাথে মিশে গেল। কৌশলে বাচ্চাটার কাপড়ের সাথে একটি ছোট খেলনা গাড়ি ঝুলিয়ে দিল। বাচ্চাটা কিছুই বুঝল না। ভিক্টরের সাথে হেসে দুলে কথা বলে দৌড়ে ভেতরে চলে গেল। ভিক্টর কাজ শেষ করে এসে দাঁড়ালো এরিকের সামনে। 5 জন একসাথে এক দৃষ্টিতে তাকালো আশ্রমের দিকে। হঠাৎ করে অট্টহাসিতে মেতে উঠল সকলে। এরিক হাসি থামিয়ে রহস্যময় ভঙ্গিমায় বলল, লেটস গো গাইস, আমাদের কাজ শেষ। এখন যা করার আমরা অফিসে বসেই করতে পারবো। থেমে অফিসার প্রেম কোথায়? অরণ বলল, লারা বেবি প্লিজ কাম ব্যাক ইতালি। হ্যালো লারা, শুনতে পাচ্ছ? আমি জানি তুমি ইচ্ছে করে কথা বলছো না। স্পিক আপ মাই প্রিন্সেস। লারা, আমার ধৈর্যের পরীক্ষা নেবে না। আমাকে বাধ্য করো না ড্রাগন গ্রুপের পতন ঘটানোর জন্য। লারা এবার ক্রোধে ফোনটা সামনে ছিলে ছুঁড়ে ফেলে দিল। এলোমেলো চুলগুলো হাত দিয়ে টেনে আরও এলোমেলো করলো। তার পরনে এখনও সেই ব্রাইডাল গাউন, যা 2 দিন আগে পরেছিল পার্টিতে। পরিবর্তন করেনি কিছুই। চোখে মুখে ধ্বংসস্তূপের মতো ক্লান্তি আর ভাঙনের ছাপ। সেই ঝলমলে পার্টির লারা যেন কোথায় হারিয়ে গেছে। 2 দিন ধরে ঘরবন্দি, না খাওয়া না নাওয়া, একরকম মৃত্যুর মতো নিস্তব্ধতা। আজ অবশেষে রুম ছেড়েছে লারা। তবু তার অবস্থা কিছুটা বদলায়নি। রাস্তার পাশে ছোট্ট একটি ঝিলের ধারে বসে আছে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে দূরে। হঠাৎ কাঁধের শক্ত এক হাতের স্পর্শ। লারা বিদ্যুতের মতো কেঁপে উঠে চকিতে পেছনে ঘুরে তাকালো। লারা প্রেমের দিকে একবার তাকিয়েও দেখল না। আবারও শূন্য দৃষ্টিতে ঝিলের জলে চোখ রেখে বসে রইল। প্রেম একটু বিরক্ত হয়ে লারার পাশে গিয়ে বসলো। পায়ের জুতো খুলে দুপা সামনে ছড়িয়ে দিল। ক্লান্ত না হেরে গেছো? কোনো সাড়া দিল না লারা। নীরবতার দেয়াল যেন আরো মোটা হয়ে উঠল। প্রেম আবার বলল, কিছু খাবে? এবার বাদ ভাঙল। গভীর দম নেওয়ার পর ভাঙা স্বরে উঠে এলো কথাগুলো। অন্য মেয়েদের মতো হুড়হুড় করে কাঁদতে পারি না বলে কি আমার কষ্ট হয় না? এত অপমান, এত তাচ্ছিল্য, নোংরা কথা ভালোবাসি বলেই তো মেনে নেই। কিন্তু প্রেম লম্বা দীর্ঘশ্বাস ফেলল।
মাথা হালকা ঘুরিয়ে নীল আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, অতঃপর ধীরে ধীরে বলল, ভালোবাসলে কষ্ট পাওয়ার মতো সহ্য ক্ষমতা নিয়েই বাঁচতে হয়। লারা নাক টানতে টানতে বলে উঠল, ভালোবাসায় এত কষ্ট কেন? প্রেম হালকা মুচকি হেসে পকেট থেকে রুমাল বের করে লারার দিকে বাড়িয়ে দিল। মাটির বুকেও প্রেম আছে, যদি জাগিয়ে তুলতে পারো সেই প্রেম, সেদিন তোমার কষ্ট বুঝবে, সেদিন থেকে শুরু হবে তোমার সুখের দিন। লারা হঠাৎই উৎসুক হয়ে প্রেমের দিকে ঘুরে তাকালো। সত্যি? প্রেম মাথা নাড়ল উপর নিচ। লারা নিজের চোখের পানি মুছল, রুমালে নিয়ে শান্ত হলো। এই সময় প্রেম আকস্মিকভাবে বলল, বন্ধু হবে? লারা ভুরু উঁচিয়ে গম্ভীর গলায় বলল, ইউ নো আই লাভ হিম। প্রেম হেসে বলল, তাতে কি, তুমি না হয় তোমার ভালোবাসার পিছনে ছুটলে, আর আমি আমার ভালোবাসার। বন্ধুত্ব থাকুক আমাদের মাঝখানে। লারা চোখ ছোট করে তাকালো, বলল, আবার ফ্ল্যাট করছো? ভাবছি দক্ষিণ কোরিয়া চলে যাব, সেখানে নিজেকে বন্দি করে ফেলবো। কেন? বাংলাদেশে সত্যি কথার কোনো দাম নেই। প্রেম এক গভীর দীর্ঘশ্বাস ফেলে লারা নাক কুঁচকে সরাসরি বলল, টপিকে আসি, এখানে কি করছেন? প্রেম নির্বিকার ভঙ্গিতে মিথ্যে বলল, একটা কেসের জন্য এসেছিলাম। তো এখানে কেন? আসামির খুঁজে যান, আমার কাছে কি? প্রেম হুট করে কথার মোড় ঘুরিয়ে বলল, আই লাভ লারা। থমকে গেল লারা। এক মুহূর্ত নীরব থেকে পরপর প্রেমের কানে চাটি বসিয়ে উঠে সামনে যেতে যেতে বলল, ইফ কে ইউ? প্রেমও উঠে পড়ল, পকেট থেকে ফোন বের করতে করতে বলল, ওয়েট ওয়েট, 2 মিনিট। লারা দাঁড়িয়ে গেল, বিস্মিত স্বরে পেছন ফিরে বলল, কেন? 2 মিনিট লারা জান্স, এখনই রুম বুক করছি। শালা। প্রেম দাঁত কেলিয়ে হাসল, পরপর বিটলামি ভরে গাইতে শুরু করলো, বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। লারা বিরক্ত মুখে বলল, তোর সাথে গল্প না, তোকে নিয়ে সাইকোপ্যাথ জনরাল উপন্যাস লিখবো আমি। এক মুহূর্তে থমকালো প্রেম, কিন্তু পরক্ষণে আবার সে হাস্যোজ্জ্বল রূপে ফিরে বলল, যেখানে যদি তুমি নায়িকা হও তবে আমি নির্দ্বিধায় উপন্যাসের সবচাইতে ঘনিত চরিত্র হতে রাজি। লারা আবার হাঁটতে শুরু করলো, সামনে থেকে গলা উঁচিয়ে বলল, পাবলিকের টাকা এত সস্তা হয়নি যে তোকে কিনে পড়বে, আর লারা রস প্রজেক্টের হাত লাগায় না। তবে যে পথে পা বাড়াচ্ছ সেখানে তো হার ছাড়া জিত নেই। আবার থমকে গেল লারা, মুহূর্তের জন্য নিস্তব্ধ। লারা পেছন ফিরে প্রেমের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই অসাবধানতায় এক বয়স্ক মহিলার সাথে ধাক্কা খেল। লারা সরি বলার জন্য মুখ খুলতেই মহিলাটি ক্ষিপ্ত স্বরে চেঁচিয়ে উঠল, এই সেমরি, দেখে চলতে পারিস না? দিন দুপুরের রাস্তায় নষ্টামি শুরু করে দিয়েছিস। লারা চল শক্ত হয়ে গেল, সরি বলার ইচ্ছেটা মুহূর্তেই উবে গেল। মহিলার সামনে গিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, এই মহিলা ব্যবহার ভালো না হলে সম্মানের আশা করিস না একদমই। মহিলাটি আরও তেড়ে আসতে গেল লারার দিকে, কিন্তু তার আগে প্রেম পরিস্থিতি সামাল দিতে দ্রুত এগিয়ে এসে দুজনের মাঝে দাঁড়ালো। লারার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, উফ লারা জান্স কুল। অতঃপর মহিলার দিকে ঘুরে প্রফেশনাল ভঙ্গিতে বলল, একজন মেয়েকে হেনস্থ করার জন্য কত ধারা এবং কততম অপরাধের শাস্তি হতে পারে তা জানেন? মহিলা শুকনো ঢোক গিলল, তবুও ধাস ধরে বলল, আপনি কে? প্রেম জ্যাকেটের ভেতর থেকে আইডি কার্ড বের করে দেখিয়ে বলল, হিয়ার ইজ মাই আইডি কার্ড। মহিলার মুখ ফ্যাকাশে হয়ে গেল, আর কোনো কথা না বলে চুপচাপ স্থান ত্যাগ করলো। লারা ঠোঁট কামড়ে বাঁকা হাসল। প্রেমও হাসি ধরে রেখে আবার লারার দিকে ফিরে তাকালো। হঠাৎ লারার নজরে পড়ল প্রেমের হাসি। এই অফিসার, হাতি দে তো আবার। প্রেম জিভ কেটে দুপাশে মাথা নাড়িয়ে বলল, এসব কি ধরনের বিহেভিয়ার জান্স? তুমি করে বলো। শুধু হাসি কেন, তুমি বললে আমি আমার মেইন পয়েন্টও কেটে দিয়ে দিব তোমায়। লারা চোখ ঘুরিয়ে বলল, চুপ, যা বলছি তা কর। বাচ্চা বাচ্চা ভঙ্গিতে প্রেম হাসতে শুরু করলো। ওয়াহ, ডিম্পল। প্রেম গর্ভের সহিত ঠোঁট উঁচিয়ে বলল, কিউট না? রানা নাক সিটকিয়ে বলল, একদম সেটা ভাঙ্গা।
এই বলে হনহনিয়ে সামনে এগিয়ে যেতে থাকলো লারা। প্রেম পেছনে দাঁড়িয়ে থেকে মাথা চুলকাতে লাগলো। প্রেম এবার পিছু নিল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। লারা খানিকটা অবাক হলেও পেছন ফিরে দেখলো না, হেলে দুলে সামনে এগোতে থাকলো। হঠাৎ তার সামনে প্রচণ্ড জোরে একটা বাইক এসে থামলো। লারা সামান্য চমকে উঠল, মুখে ভয় প্রকাশ পেল না। প্রেম হেলমেটের গ্লাস তুলে আর একটা হেলমেট লারার দিকে এগিয়ে দিল। লারা ভ্রু কুচকালো। প্রেম ইশারায় তাকে বাইকে উঠতে বলল, তবে লারা উঠল না, উল্টো ঘাড় নাড়িয়ে প্রেমকে থামার ইঙ্গিত করল। প্রেম অবাক হয়ে ঠোঁট কামড়ে বসে হেসে বাইক থেকে নেমে পড়ল। লারা একটানে নিজের গাউনের নিচের অংশ ছিঁড়ে ছোট করলো, তারপর মাথায় হেলমেট চাপিয়ে চট করে গিয়ে বসে পড়ল বাইকের সিটে। প্রেম একটু হতভাগ, তবে চুপচাপ পেছনে গিয়ে বসতেই বাইক হাওয়ায় ঝাপসা তুলে ছুটে চলল। প্রেম লারার রাইটিং স্কিল দেখে অতবাম্ব হয়ে গেল, কিন্তু পরমুহূর্তেই ঠোঁটে হাসি ফুটে উঠল, গলা ছেড়ে গান ধরল। ফিরে এলে তবু সংশয়ে মন, আবার যদি হারাও ইচ্ছে যত উড়িয়ে দেব হঠাৎ দমকা হাওয়াতে। দস্যু হয়ে তারা ভাঙবে যে পাহারা, জাগাবে তোমায় রাতে। বলো না বলো কি শুনতে চাও, বলো না বলো কি শুনতে পাও, বলো না বলো আজকে আমায়। ধরিত্রীতে তখন আধারের চাদর সম্পূর্ণভাবে টেনে দেওয়া হয়েছে। চারদিকে শুনশান নীরবতা। আজিমপুরের পুরনো কবরস্থানের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে তাকবীর। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে গভীর শ্বাস ফেলে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলো। অতঃপর বুকের উপর একবার ফু দিয়ে ব্যস্ত পায়ে কবরস্থানের ভেতরে প্রবেশ করলো। গিয়ে থামলো দুটি আড়াআড়ি কবরের সামনে, একটি বড় আর একটি ছোট। চোখ মেলে তাকালো তাকবীর, কিন্তু মুখে কোনো শব্দ নেই। পেছনে ছায়ার মতো নীরবে দাঁড়িয়ে আছে রেয়ান। নিজেকে আজ শক্ত ধাঁচে বেঁধে রাখবে বলেও পারল না তাকবীর। শরীর ছেড়ে দিল কবরের ওপর। এক মুহূর্তের জন্য পুরো দেহ মাটির মধ্যে গাঁথা হয়ে গেল। বড় কবরটিকে জড়িয়ে ধরল। স্বর নেমে গেল একদম খাদে। কণ্ঠ বুঝে এলো কান্নায়। ফ্যাসফেসে আওয়াজে ডাকলো, মামনি। ওপাশ থেকে কোনো জবাব আসে না। তাকবীর আবারও নিস্তেজ স্বরে ডাকলো, ও মামনি, কথা বলো না, তোমার বীর ভালো নেই। নিঃশব্দ কাটছে মুহূর্তের পর মুহূর্ত। তাকবীর বাচ্চাদের মতো অনবরত ডাকতে থাকে, ও মামনি, মামনি গো। কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল শুকনো ঝুরঝুরে মাটিতে। তাকবীর থেমে থেমে বলতে থাকলো, যদি নারীর টানে আমাকে বেঁধে রাখতে নাই পারো, তবে কেন জন্ম দিয়েছিলে? কেন এই স্বার্থপর পৃথিবীতে ফেলে শান্তিতে ঘুমিয়ে আছো তুমি? আমার বোনের মতো আমার জীবনটাও কেন সঙ্গে করে নিয়ে গেলে? জানো মামনি, এই দুনিয়ার নিষ্ঠুরতা আমাকে ধ্বংস করে ফেলেছে, আমাকে শেষ করে দিচ্ছে। আমি তো এমনটা চাইনি। এই দুনিয়ার নিষ্ঠুরতা আমাকে এমন বানিয়ে দিয়েছে, এখন এই দুনিয়ার নিকৃষ্টতায় আমাকে শেষ করে ফেলবে। আমি আর কটা দিন। বাঁকানো কালো বেড়ার ঘেরা টোপে দাঁড়িয়ে আছে প্রাচীন সেই ফার্ম হাউসটা, যেন সময়ের গহ্বরে হারিয়ে যাওয়া কোনো নিঃসঙ্গ স্বপ্ন। চারপাশে শুধু অগণিত সবুজের সমারোহ, বুনো লতাপাতার গহীন গাছগাছালির জঙ্গল। বান্দরবনের গভীর অরণ্যে জেগে থাকা এই বাড়িটি এখন মানবশূন্য। একসময়ের কোলাহল এখন নিস্তব্ধতায় মিশে গেছে। ঝিঝি পোকা আর বাতাসের মৃদু শব্দ ছাড়া আর কোনো প্রাণের সাড়া নেই। ফার্ম হাউসটি সম্পূর্ণ সবুজে মোড়া শান্তিপূর্ণ এক আঙিনা। ছোট পাথরের পথ দুপাশে সাজানো বাহারি রঙের ফুলের টবগুলোতে জীবনের ছায়া এনে দিয়েছে। কাঠের বেঞ্চ আর আরামদায়ক বসার জায়গাগুলো যেন গল্প বলার জন্য অপেক্ষায়। বাতাসে ফুলের মিষ্টি ঘ্রাণ আর পাখিদের কুজন এই নিভৃত আঙিনাকে প্রকৃতির এক শান্ত আশ্রয় বানিয়ে রেখেছে। ঘন অরণ্যের মাঝখানে হারিয়ে থাকা সেই ফার্ম হাউস বহু বছরের পুরনো। হাতে গোনা কয়েকজনই জানে এর অস্তিত্বের কথা, আর জানবেই বা কিভাবে। গভীর নিষিদ্ধ জঙ্গলের গহীনে গুপ্তভাবে তৈরি হয়েছিল এটি। বাতাসে ভেসে আসা প্রাচীন গল্প বলে আদি যুগে ডাকাতদের আস্তানা ছিল এই বাড়ি। তবে যখন স্থানীয়রা এর খোঁজ পায়, এক অন্ধকার রাতেই আগুন জ্বালিয়ে জীবন্ত পুড়িয়ে দেয় সকল ডাকাতকে। এরপর থেকে শুরু হয় কথিত ভৌতিক ঘটনাগুলো। অশরীরী আতঙ্কে গ্রামবাসী এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে সত্যিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ভূতের গল্প ছিল এক জাল কাহিনী। একদল ক্ষমতাবান বিত্তশালীর ছলচাতুরি তারা পরিকল্পিতভাবে এলাকা খালি করিয়ে নিজেদের স্বার্থে জঙ্গল দখল করে নেয়। পরিত্যক্ত ডাকাতদের আস্তানাকে তারা নতুন করে সাজিয়ে গড়ে তোলে একটি সিক্রেট ফার্ম হাউস। এখন এই ফার্ম হাউস আরেক অন্ধকার ইতিহাসের অংশ। বড় মাফিয়া কিংবা আন্তর্জাতিক অপরাধীদের কুকর্মের স্বর্গ হয়ে উঠেছে এটি। গভীর জঙ্গলের আড়ালে প্রতি বছর ঘটে যায় এমন সব নির্মম কাজ যার হদিস বাইরের পৃথিবী কখনোই জানতে পারে না।
নিস্তব্ধ সবুজের আড়ালে লুকিয়ে থাকা সেই ফার্ম হাউস এখন পাপ আর প্রহেলিকার এক ভয়ঙ্কর প্রতীক। বহু বছর পরে সেই ভয়ঙ্কর ফার্ম হাউসে অদ্ভুত কিছু পরিবর্তনের ছোঁয়া লাগে। কাঠের কালো বেড়ার ভেতর বিস্তৃত খোলা জায়গায় এবার দেখা যায় সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে থাকা একটি ঘোড়া নিপুণভাবে ঘাস খাচ্ছে। এখানে এতকাল প্রাণীর কোনো সাড়া পাওয়া না গেলেও মানুষরূপী অনেক প্রাণীর যাতায়াত দেখা গিয়েছে। আরও অবাক করা বিষয় হলো বেড়ার ধারে সারি বেঁধে ফুটে থাকা রঙিন ফুলের গাছ সতেজ পাতা আর কোমল পাপড়িতে ছড়িয়ে আছে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো সম্প্রতি লাগানো হয়েছে, কিন্তু কার জন্য? অরণ্যের গভীরে এসে নিষিদ্ধ জমিতে কি এখন আবার নতুন কোনো গল্প শুরু হতে চলেছে, নাকি এই সাজসজ্জা আরও কোনো অজানা রহস্যের ইঙ্গিত? ঘন জঙ্গলের ফাঁক গলে ধোয়ার মেঘের মতো ছুটে এসে থামল তাকবীরের GTR 35 সেই অভিশপ্ত ফার্ম হাউসের সামনে। এলিজাবেথকে বাইরে রাখা এখন জীবনের সঙ্গে জুয়া খেলার মতো। তাই এলিজাবেথের নিরাপত্তার জন্য এই ফার্ম হাউস 1 মাসের জন্য মোটা অঙ্কের বিনিময়ে ভাড়া নিতে বাধ্য হয়েছে তাকবীর। এর ভেতর পাসপোর্ট প্রস্তুত হলেই এলিজাবেথকে রাশিয়ায় পাঠিয়ে দেবে, এটাই আপাতত পরিকল্পনা। তাকবীর গাড়ি থেকে নামতে এক বয়স্ক লোক দৌড়ে এলো। এই লোকটি এখানকার কেয়ারটেকার। এলিজাবেথের দেখভাল করার দায়িত্ব তার উপর ধার্য করা হয়েছে। তাকবীর তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে নিল চারপাশ, তবে যা দেখলো তাতে খানিকটা বিস্মিত হলো। তাকবীর আরও আগে থেকে এলিজাবেথের নিরাপত্তার ব্যাপারে সংকীর্ণ ছিল, তাই অনেক আগে এই জায়গার সন্ধান নেয় এবং কিছুদিন আগে এসে একবার দেখেও গিয়েছে। আগে জায়গাটা ছিল শূন্য, পরিত্যক্ত, এক ঘন কালো রহস্যের মতো, কিন্তু এখন রঙিন ফুলের শাড়ি, সাজানো গোছানো পরিবেশ। তাকবীর খানিকটা বিস্মিত হলেও সেই ভাবনায় মাথা ঘামালো না। তার মনে এখন শুধু একটা চিন্তায় ব্যস্ত, এলিজাবেথকে নিরাপদ রাখা আর দ্রুত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা। রিয়ান আর তাকবীর ধীরে ধীরে হুইল চেয়ারে থাকা এলিজাবেথকে গাড়ি থেকে নামালো। শরীরে বিভিন্ন জায়গায় মোটা ব্যান্ডেজ মোড়ানো এলিজাবেথের মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। উজ্জ্বল মুখটি এখন ফ্যাকাশে। সেদিন গাছের ডাল ভেঙে পড়ায় গুরুতর আঘাত পেয়েছে তার পায়ে। ডাক্তারের নির্দেশ অনুযায়ী কয়েকদিন তাকে পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে। তবে সৃষ্টিকর্তার কৃপায় এত বড় অ্যাক্সিডেন্টেও এলিজাবেথের বড় কোনো ক্ষতি হয়নি। আঘাত গুরুতর হলেও দ্রুত সেরে উঠবে বলে আশা করা যাচ্ছে। এলিজাবেথ চারপাশে কৌতূহলী চোখে তাকাচ্ছে। গভীর জঙ্গলের মাঝে এই অচেনা রহস্যময় জায়গা ওকে মুগ্ধ আর বিভ্রান্ত দুটোই করছে। তাকবীর পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে এক ধরনের দৃঢ় সংকল্প। ভেতরে ভেতরে সে এলোমেলো হলেও কিছুই করার নেই এই মুহূর্তে। সময় এবং পরিস্থিতি দুটোই তার বিরুদ্ধে। এলোকেশী পাখি, কিছুদিন কষ্ট করে এখানে মানিয়ে নাও প্লিজ। খুব শীঘ্রই তোমাকে এখান থেকে নিয়ে যাব। এলিজাবেথ ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, আমি এই জঙ্গলের মাঝে কিভাবে থাকবো ভালো মানুষ? খুব ভয় করছে আমার। ভয় পাওয়ার কিছুই নেই, এটা মাত্র কয়েকদিনের ব্যাপার। দেখো, ওখানে রামুদা আছে, উনি তোমার দেখাশোনা করবেন। পাশে দাঁড়ানো বয়স্ক লোকটার দিকে ইশারা করলো তাকবীর। এলিজাবেথ তাকাতেই লোকটা হেসে উঠলে এলিজাবেথের চোখে ভয় আরো বাড়ল। কিন্তু ওরা যদি আপনার কোনো ক্ষতি করে ফেলে? আমার কিচ্ছু হবে না, আমার এখনো অনেক কাজ বাকি আছে, তুমি ভয় পেও না। এলিজাবেথের কণ্ঠ কাঁপল। আপনি আমার জন্য এত কিছু করছেন, যদি আমার জন্য আপনার কোনো বিপদ হয় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। ওরা কারা ভালো মানুষ? কেন বারবার আমাকে মারতে চাইছে? তাকবীর হাঁটু মুড়ে এলিজাবেথের সামনে বসল। ওরা যেই হোক, তোমাকে আর কেউ ছুতে পারবে না। এক মুহূর্ত থেমে বলল, একটা কথা দেবে এলোকেশী? কি কথা? যাই হোক, আমার উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না, সব সময় এভাবে বিশ্বাস করবে। এলিজাবেথের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। আপনি বিশ্বাসের যে জায়গায় আছেন সেখানে অবিশ্বাসের কোনো স্থান নেই। ওকে বেস্টো। তাকবীর হাসল, উঠে দাঁড়িয়ে বলল, আমি চাইলেই বারবার এখানে আসতে পারবো না। ওরা আমাকে সব সময় ফলো করে, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে কল করবে আমাকে, ওকে? আর এখানে তুমি পুরোপুরি সুরক্ষিত। এলিজাবেথ মাথা নাড়ল, জড়তা মেশানো গলায় বলল, আমার ফোনটা? তাকবীর হেসে বলল, তোমার কি সত্যি ওই ফোনটাই লাগবে? নতুন একটা পাঠিয়ে দেই, আসলে এটা অনেক জায়গায় ফেটে গিয়েছে। নতুন ফোন লাগবে না, এটাতেই হবে। এলিজাবেথ মৃদু স্বরে বলল। তাকবীর সাবলীলভাবে পাঞ্জাবির পকেট থেকে ভাঙা ফোনটা বের করে এলিজাবেথের হাতে দিল। এলিজাবেথ নীরবে ফোনটা নিয়ে নিল হাতে। তাকবীরের চোখে প্রতিজ্ঞার দীপ্তি ফুটে উঠল, আশ্বস্ত গলায় বলল, ভয় পেও না এলোকেশী, খুব শীঘ্রই আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। এলিজাবেথ ভেতরে ভয়ে থাকলেও তাকবীরের সামনে শক্ত থাকার চেষ্টা করলো। এক চিলতে হাসি দিয়ে মাথা নাড়ালো। তাকবীরের ইশারায় রামুদা এলিজাবেথের হুইল চেয়ারের হাতল ধরে ওকে ভেতরে নিয়ে যেতে লাগলো। এলিজাবেথ ঘাড় ঘুরিয়ে তাকালে তাকবীর হালকা মাথা নাড়িয়ে হাসলো, অথচ ভেতরে ভেতরে তাকবীর নিজেও ভঙ্গুর। এলিজাবেথকে ভেতরে নিয়ে যেতেই রিয়ান পাশে এসে দাঁড়ালো।
আপনি তো সবসময় ম্যামের ভালোবাসা চাইতেন, আর এখন নিজেই দূরে ঠেলে দিচ্ছেন। এভাবে সময়গুলো আরো হাতছাড়া হচ্ছে না? তাকবীর শূন্য জায়গায় দৃষ্টি স্থির রেখে বলল, যোগাযোগের অভাবে ভালোবাসা হারায় না, বরং তার দূরত্বের দহনে পড়ে আরো গাঢ় হয়ে ওঠে। কয়েক মুহূর্ত চুপ থেকে হঠাৎ চোখে আগুনের ঝলক দেখা গেল। চাপা গলায় চিবিয়ে চিবিয়ে বলল, কোম্পানির লোকেরা এখন আমার দুর্বলতা জেনে গেছে। এই মুহূর্তে ও আমার কাছে সেভ না, তাই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে আমায়। সবগুলোর রক্ত দিয়ে আমি গোসল করব। রিয়ান একটু থেমে বলল, একটা কথা বলি বস, হুম। আপনি তো সত্যিকারের অর্থেই ম্যামের বিশ্বাসের যোগ্য না। তেতো হলেও এটাই বাস্তবতা। তাই হয়তো সৃষ্টিকর্তা ম্যামের মনে আপনার জন্য ভালোবাসার ফুল ফুটায়নি, কারণ তিনি জানেন এর শেষ পরিণতি কি হতে পারে। হঠাৎই তাকবীরের চোখের আগুন মুহূর্তেই বর্ষণে নেমে এলো। খাদযুক্ত কণ্ঠে বলল, সেই জন্যই তো এত বড় সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু দেখো, আমি সবকিছু ছেড়ে দিলেও সবকিছু আমাকে ছাড়ছে না রেয়ান। রিয়ান নিচু স্বরে বলল, পাপ যখন খুব বেশি হয়ে যায় তখন আমরা পাপ ছাড়তে চাইলেও পাপ আমাদের ছাড়ে না। যেমন আমাকেই দেখুন না, এতটাই পাপী হয়ে গেছি যে নিজের ভাইকে মারতেও একবার হাত কাঁপেনি। টাকার লোভে আমি আজ অন্ধ। তুমি আর আমি একই মাটির তৈরি, তবে জানো আমাদের মধ্যে পার্থক্য কি? রিয়ান ভুরু কুঁচকে তাকাতেই তাকবীর বলল, তুমি টাকার পাগল আর আমি ভালোবাসার কাঙাল। অতঃপর তাকবীর গভীর দৃষ্টিতে রিয়ানের দিকে তাকিয়ে বলল, প্রেমে পড়ার পর বুঝলাম আমি আসলে কতটা বেহায়া। রিয়ান নীরবে সম্মতি জানালো। হঠাৎ তাকবীর তড়িঘড়ি করে গাড়িতে উঠতে উঠতে বলল, জলদি চলো, আমার গোসলের সময় হয়ে গেছে। ঘন অরণ্যের অন্তহীন সবুজ ভেদ করে দূর আকাশ চুই চুই এক নিঃসঙ্গ টাওয়ার। শীর্ষে দাঁড়িয়ে 3 দৈত্যকায় পুরুষ, পাহাড়ের মতো অবিচল তারা। নিচে তাকবীরের গাড়ি ফার্ম হাউস পেরিয়ে মিলিয়ে যেতে নীল চোখ থেকে দুর্বীক্ষণ নামিয়ে নীল মাঝখানে দাঁড়ানো বলিষ্ঠ এক কায়া। দুপাশে তার 2 সুরক্ষাকর্মী। রিচার্ডের সুচারু দৃষ্টি প্রথমবারের মতো ভাঙল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসি। You are fucking welcome, Red. No one is enough for you except me. Now you are controlled by my parasite, my fucking dark Red. সেই চিরচেনা ভারী কিশোরের শব্দগুলো উচ্চারণ করে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল রিচার্ড। পেছন পেছন নেমে এলো তার অবিচাল রক্ষা কবচ, ন্যাশো লোকাস। তাকবীর যদি হয় স্থলের নির্ভীক শিকারী, তবে রিচার্ড গভীর জলের নিঃশব্দ হন্তারক। তাকবীর যতই সাবধান হোক না কেন, তার প্রতিটি পদক্ষেপ রিচার্ডের আগে থেকেই জানা হয়ে যায়। বরাবরের মতো এবারও তাকবীরের আগে ফার্ম হাউসটি বুক করে রেখেছিল রিচার্ড। এলিজাবেথের আগমন জানান দিতে চারিপাশ ফুলের গাছে ভরে তুলেছিল রিচার্ড। দূরে থাকতে চেয়েও তাকবীরের পা আবারও পড়ল রিচার্ডের জালে। হ্যাঁ, এটাই তো রিচার্ড কায়নাত, দ্য ক্রাইম লর্ড অ্যান্ড গ্যাংস্টার বস হিসেবে শিকারী। বরাবরের মতোই ন্যাশো গিয়ে বসলো ড্রাইভিং সিটে, লুকাস পাশে। রিচার্ড পেছনের প্যাসেঞ্জার সিটে বসে ইতিমধ্যেই ফার্ম হাউসের সব খবরাখবর নিয়ে ফেলেছে। ন্যাশো ড্রাইভ করতে করতে ফ্রন্ট মিরর দিয়ে কিছুক্ষণ রিচার্ডের দিকে চেয়ে রইল। কিছু বলতে চাইছে, তবে দ্বিধা কাটছে না। Wanna say something? রিচার্ডের গম্ভীর স্বরে ভরকে গেল ন্যাশা। অথচ রিচার্ডের দৃষ্টি তখনও ল্যাপটপে নিবদ্ধ। ন্যাশো আর পিছপা হলো না, সরাসরি বলে উঠল, বলছিলাম ম্যাম এই ভয়ঙ্কর জঙ্গলে একা থাকবে কিভাবে? সবে মাত্র একটা ট্রমা থেকে বের হলো, একা থাকলে তো আরো ভেঙে পড়বে। রিচার্ডের ভাবলেশীন জবাব, ভেঙে পড়ার কিছু নেই। প্রত্যেকের একা বাঁচতে শেখা উচিত, তাহলেই কারোর ভাঙার ক্ষমতা থাকবে না। পাশ থেকে লুকাস বলল। এটা কি আদৌ সম্ভব? রিচার্ডের ঠান্ডা কণ্ঠে কাটকার উত্তর এলো, কেন না? আমার জীবনে 14টা বছর আমি একা কাটিয়েছি, বদ্ধ ঘরে, হিংস্র জন্তু আর অস্ত্রের মাঝে। বালিশের জায়গায় মাথার নিচে ছিল বন্য প্রাণীদের মৃত লাশ, আর প্রতিটি নিঃশ্বাসে শ্বাসরোধ করা মৃত্যুর গন্ধ। রক্তের গন্ধে মেতে উঠতে উঠতে এখন আর আমার নাকে কোনো মিষ্টি সুবাস পৌঁছায় না। খিদের তাড়নায় কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খেয়েছি। জানতাম যে কোনো মুহূর্তে আমার শরীরের ওপর ছড়ানো হতে পারে সেই রক্তের ধারা। আমিও তো সেই রক্ত মাংসের মানুষ ছিলাম, যার দয়া বা সহানুভূতির কোনো প্রয়োজন ছিল না। স্তব্ধ হয়ে গেল লুকাস। ন্যাশো কিছু মুহূর্ত ধরে গাড়ির ভেতর পিনপতন নীরবতা বজায় রইল। অবশেষে লুকাস হালকা গলায় প্রশ্ন করল, বস, এতটাই ভয়ঙ্কর ছিল আপনার অতীত? রিচার্ডের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন এলো না। একদম পাহাড়ের মতো নিঃশব্দ, ঠান্ডা কণ্ঠে বলল, এটাই ছিল আমার জীবনের বাস্তবতা। ন্যাশো আর লুকাসের কাছে রিচার্ডের অতীত ছিল এক গোলকধাঁধা, এক রহস্যময় অতীত যা জানার খুব কৌতূহল ছিল তাদের। তবে আজ আর সাহস হয়নি সেই ভয়ানক অতীতের খোঁজ নিতে। ন্যাশো নিচু গলায় বলল, বস, আপনি কাঁদেননি এখনো? রিচার্ডের মুখবায়াবে কোনো চিত্ত বিনোদন বা অনুভূতির চিহ্ন নেই, শুধু শান্ত কণ্ঠে বলল, না, আমি কাঁদিনি।
আর কাঁদবো না কখনো, কারণ কাঁদলে আমার ভেতরের এই যন্ত্রণাগুলো বেরিয়ে আসবে। এগুলোর খুব প্রয়োজন। এই যন্ত্রণাগুলো আমার ভেতর ছিঁড়ে ছিঁড়ে আমাকে নরখাদকে পরিণত করেছে। সৃষ্টিকর্তার প্রতি কোনো অভিযোগ আছে? হ্যাঁ, অনেক আছে, বললে শেষ করা যাবে না। আমরা তার গোলাম, আর গোলামদের নাফরমানি প্রতি পদে পদে। তাই আমি মুখ খুলতে চাই না। যদি মুখ থেকে অর্জিত কিছু বেরিয়ে যায়, শুধু এটুকু বলতে পারি, হয়তো আমার জীবনটা 4-5টা জীবনের মতো স্বাভাবিক হতে পারত। রিচার্ডের আজ এক ভিন্ন রূপে প্রকাশিত। এই প্রথমবার নিজের সম্পর্কে বলতে শুরু করেছে। আগুনের মতো কথায় বর্জন ঘটালো সমস্ত অভ্যন্তরীণ যন্ত্রণা। চোখে চলছে এক অদম্য ক্রোধের অগ্নি। হাতে ল্যাপটপটাও শক্ত করে চেপে ধরে কঠিন গলায় বলতে থাকলো, আমি অন্ধ ঘরের বদ্ধ দুয়ার। পড়তে পড়তে সব কিছু ছাই হয়ে গিয়েছে আমার ভেতর। আমার স্পর্শে যে আসবে সে ভস্ম হয়ে যাবে, আর কিছুই থাকবে না। 8 বছর সুখী ছিলাম, তারপর 23 বছর ধরে আমি হাসি না। আমার পক্ষে একটা ক্ষত ছাড়া কোনো প্রাপ্তি নেই। আমি শুধু এক নীরব চিৎকার, যা কেউ শোনে না। রিচার্ডের কথায় লুকাস আর ন্যাশোর অভ্যন্তর ভিজে গেল। তাদের নীরবতায় হতচেতন হয়ে ফিরে তাকালো রিচার্ড। যখনই বুঝতে পারল তার কঠিন অবয়বে কিছুটা বিধ্বস্ততার ছাপ ফুটে উঠেছে, তখনই দ্রুত কথার সুর পাল্টে ফেলল। সম্পূর্ণ জঙ্গল ঘেরাও করে ফেলা হোক। আমার অনুমতি ছাড়া যেন একটা পিঁপড়াও ঢুকতে না পারে। প্রতিটা কোণে কোণে আমি গার্ড চাই, তবে তাদের দৃষ্টি যেন এই বাড়ির ওপর না আসে। কেটে ভাসিয়ে দিব সবগুলোকে যদি আসে। রিচার্ডের মুখে কড়া নির্দেশ, তার চোখে দৃষ্টির আগুন চিরকালীন শাসকের মতো। সামনে দুজনের গরম নিঃশ্বাস পড়ল। একটা মানুষ কতটা কঠোর আর রহস্যময় হলে মুহূর্তেই নিজের রূপ পাল্টে ফেলতে পারে। রিচার্ড যেন তাদের কাছে এক শীতল আগুন, যার ভেতর অদৃশ্য ঝড় হয়ে যায়। এলিজাবেথ ম্যাম আজ থেকে এখানে একা থাকবে। এখন কি আপনার জন্য ছোটখাটো একটা কুঁড়েঘর বানিয়ে দেবো নাকি জঙ্গলে? রিচার্ডের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হিংস্রতার সাথে ঝাঁপিয়ে পড়ল লুকাসের উপর। তুমি এইমাত্র কি বললে? সাহস তো কম না তোমার? ভরকে গেল লুকাস। ন্যাশো হতভম্ব। লুকাস আমতা আমতা করে বলল, আপনিই তো বললেন ম্যাম বলতে। রিচার্ড গর্জে উঠল আবারও। ম্যামের আগে কি বলেছিস? লুকাস শুষ্ক গলায় বলল, এলিজাবেথ ম্যাম। ইউ বাস্টার্ড! এলিজাবেথ কি তোর শালার বউ নাকি? আজ থেকে কোনো ম্যাম না, খালাম্মা ডাকবি। ডিরেক্ট খালাম্মা ডাকবি। ওই আল্লাহর বান্দিকে। এসব ম্যাম ট্যামেও ঝামেলা লেগে যায় অনেক সময়। লুকাস থতমত খেয়ে গেল। ন্যাশো ঠোঁট কামড়ে হাসি চাপার চেষ্টা করলো। রিচার্ডের রাগে আগুন ফুসছে। লুকাস তাও মেয়ে গিয়ে নিভুস্বরে বলল, বসের বউ খালাম্মা হয় কিভাবে? রিচার্ডের তাৎক্ষণিক জবাব, বানালেই হয়। এই শালি আমি বাদে দুনিয়ার সবার বোন আর খালাম্মা। এবার ন্যাশো মুখ খুলল। ঠোঁট কামড়ে মিটিমিটি হাসতে হাসতে বলল, বস, এই একটা মেয়েকে আপনার আর কি কি নামে ডাকা বাকি আছে? বেহায়া লুকাস রিচার্ড কিছু বলার আগে ছটফটিয়ে উঠে বলল, শালি, বান্দি, খালাম্মা, ধান্দাবাজ, রেড, আর কি কি বাকি আছে বস? রিচার্ড নিরুদ্বেগ ভঙ্গিতে সিটে গা এলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আর একটা আছে, চোর। আমার ঘুম চোর। শালি ঘুম চোর। লুকাস হেসে বিটলামির স্বরে বলল, আরেকটা কিন্তু আছে বস। রিচার্ডের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে গেল। উঠে সোজা হয়ে বসে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কি? লুকাস দাঁত কেলিয়ে হাসল। আমাদের মিনিস্টার সম্বন্ধের বোন। বলেই ফিক করে হেসে উঠল। ন্যাশাও হাসিতে তাল দিল। রিচার্ড বাঁকা হেসে আবার সিটে গায়ে দিল। এই উশৃঙ্খলতার মাঝেও নিজের ধৈর্যকে আঁকড়ে ধরে রেখেছে সে। একমাত্র আমরা বসকেই দেখালাম যে নিজের বউকে অন্যর বউ বলে চালিয়ে দিয়েছে এতদিন, শুধুমাত্র বউয়ের সেফটির জন্য। লুকাসের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ন্যাশো লুকাসের পেটে গোতা মারল। চাপা স্বরে বলল, তোমার এই বেশি চলা জবানের জন্যই একদিন তুমি মরবে বসের হাতে। লুকাস ব্যথায় নাক মুখ কুচকে পেটে হাত বুলাতে বুলাতে বলল, আমার কি দোষ? আমি কথা পেটের ভিতরে রাখতে পারি না, পেটে ছোটাছুটি করে। একটা মানুষ কতটা চাপার রহস্যময় হতে 24 ঘন্টা তার সঙ্গে থেকেও আমরা তার কোনো পদক্ষেপ সম্পর্কে আগে থেকে জানতে পারি না। হ্যাঁ, রিচার্ড কায়নাত রহস্যের ঘেরা এক বন্ধ ঘর। আমার প্রতিটি পদক্ষেপে রয়েছে না বলা এখতিয়ার, যত্ন। এতদিন আমার কাছে রাখাটা বিপজ্জনক বলে দূরে সরিয়ে রেখেছিলাম। দূরে রাখতেও নিজের ছায়াতলে রেখে এসেছি। এখন সেই জায়গাও বিপদ। তাই তো ছলনায় সেখান থেকেও সরিয়ে দিলাম। এবার শুধু কাছে আসার সময়। লুকাস নেবুস্বরে ফিসফিসিয়ে বলল, রিচার্ডের কানে পৌঁছেছে। রিচার্ডের ভারী স্বরে চমকে যায় দুজনে। লুকাস জিপ কেটে ঘাপটি মেরে বসে রইল। ন্যাশো ভারী গলায় শুধালো, মানে? রিচার্ডের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। রহস্যময় হাসি দিয়ে বলল,
এখান থেকেই রচিত হবে হৃদ আর এলির হৃদয়স্পর্শী প্রেমের অমর অধ্যায়। আর অপেক্ষা কেন? আপনার সম্পূর্ণ অধিকার রয়েছে নিজের স্ত্রীকে কাছে এনে রাখার। ভুলে যেও না ন্যাসো, কাদের কিন্তু এখনো ধরা পড়েনি। ওকে নিয়ে আমি এক বিন্দু পরিমাণও রিস্ক নিতে চাই না। আপনার কি মনে হয় ম্যাম এত সহজে আপনার কাছে আসবে? আপনি যা করেছেন সেটা পাপ, আর এসব কিছু কোনো মেয়েই সহজে মেনে নিতে পারবে না। নেশোর কথায় রিচার্ডের ভেতর কোনো অনুশোচনার স্রোত গড়ে ওঠার বদলে মস্তিষ্কে পৈশাচিক হিংস্রতা নাড়া দিয়ে উঠল, আর চোখে ক্ষোভের আগুন জ্বলে উঠল। উইন্ডোতে থাবা মেরে চিৎকার করে বলল, কোনো ভুল করিনি আমি। যা করেছি ইচ্ছাকৃতভাবে করেছি, ঘৃণা থেকেই করেছি। আমার ভেতর কোনো অনুশোচনা নেই। এটা এর পরিণতি যা হবে হবে। আমি এমনিতেই পাপের সাগরে ডুবে আছি। মৃত্যুকে ভয় পায় না রিচার্ড কায়নাত। কিন্তু বস, এই বিষয়ে আর একটা কথাও হবে না। রিচার্ডের ধমক খেয়ে নেশো চুপ হয়ে গেল। রিচার্ডের কপালের শিরাগুলো টকবগিয়ে উঠেছে। রাতের গভীরতার নীরবতায় গর্জনিত কণ্ঠে বলল রিচার্ড, ওই ট্রাক ড্রাইভার এবং শুয়োরের বাচ্চাগুলোকে পাওয়া গেছে? লুকাস চিরায়ত গম্ভীর গলায় বলল, ট্রাক ড্রাইভার ইতিমধ্যে স্বর্গে চলে গেছে, আর অ্যাক্সিডেন্টের পিছনে যারা ছিল তাদের এখনো পাওয়া যায়নি। সম্ভবত মিনিস্টার তুলে নিয়ে গেছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তেমনি তার মরার পাখনা গুজিয়েছে। রিচার্ডের শেষের কথাগুলো বুঝল না ন্যাশো লুকাসকেও। তারা এখনো তেমনভাবে পরিচিত না বাংলাদেশের আঞ্চলিক ভাষার সাথে। বিপরীতে কোনো প্রশ্নও করল না। নীরবে গাড়ি চলতে থাকলো আঁকাবাঁকা পথ ধরে। আচ্ছা, একটা মানুষকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কখন একেবারেই ক্ষীণ হয়ে যায়? যখন সে নিজেকে লুকিয়ে রাখে, নাকি তাকে লুকিয়ে রাখা হয়? রিচার্ড খুবই ভাবুক ভঙ্গিতে কথাগুলো বলল। লুকাস এত পাচানো কথা বুঝতে পারছে না। ন্যাশো চতুর স্বভাবের, সেই গুরুগম্ভীর গলায় উত্তর দিল, যে হারিয়ে যেতে চায় তাকে কখনো খুঁজে পাওয়া যায় না। এলিশা ম্যাম বেঁচে আছেন আর বাংলাদেশেই আছেন। এলিশাকে? রিচার্ড চাপা হুঁশিয়ারি স্বরে বলল। রেসপেক্ট ন্যাসো, শাশুড়ি হয়। ন্যাশো মুস্কি হাসল। আপনি এটা কিভাবে জানলেন? আমি অনেক কিছুই জানি, তবুও অনেক কিছু জানি না। এখনো আসল সত্যের কাছে পৌঁছাতে পারিনি, হয়তো এই জন্য একটু পিছুটান। যদি আমার এক পায়ে এগোনো তার ক্ষতি করে, তবে আমি দায়ী। একবার সত্যের মুখোমুখি হই, তখন আসল খেলা শুরু হবে। এখন খেলাটা সোয়াট টিমই খেলুক। বলেই রিচার্ড বক্র হাসি দিল। ঠোঁটের কোণে রহস্যের ছায়া জমে উঠেছে। ন্যাশো একটু বিচলিত হলো না। তার রিচার্ডের উপর অটুট বিশ্বাস রয়েছে। রিচার্ড কায়নাট একবার কোনো কিছুতে হাত দিলে তা হাসিল করে ছাড়ে। ন্যাশো ইউটার্ন নিতে নিতে মজা করে বলল,